আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ঢাকার রাস্তায় সেনা ট্যাঙ্ক, মৃত্যু বেড়ে 138, অগ্নিগর্ভ বাংলাদেশ, বিক্ষোভ সংঘর্ষ অব্যাহত, পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন, নজর রাখছে নতুন দিল্লি। কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশে মৃত্যু মিছিল অব্যাহত, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর। শনিবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 138। বিক্ষোভ মোকাবিলায় শুক্রবার গভীর রাত থেকে ঢাকার বিভিন্ন অঞ্চলে টহল দিতে শুরু করেছে সেনার সাজুয়া গাড়ি। প্রায় 1.5 দশক পর ঢাকার রাস্তায় দেখা গেল সেনা ট্যাঙ্কের টহলদারি। শোনা যাচ্ছে ভারী বুটের শব্দ। ঢাকা সহ বিভিন্ন শহরে চলছে কারফিউ। গত 3 দিনের মতো ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থানীয় প্রশাসনকে সাহায্য করছে সেনা, আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলন থামানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারী ছাত্র যুবরা। সারওয়ার তুষার নামে এক বিক্ষোভকারী বলেন, আন্দোলন থামানোর প্রশ্নই উঠছে না, আমাদের আন্দোলন চলবে, শেখ হাসিনার পদত্যাগ চাই। যদিও শেখ হাসিনা সরকারের অভিযোগ, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও নিষিদ্ধ জামাতের সশস্ত্র কর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে মিলে পুলিশের উপর হামলা চালাচ্ছে, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার সকাল থেকেই ঢাকার রাস্তা ছিল শুনশান। কারফিউ থাকায় খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হননি। বাংলাদেশ সরকার জানিয়েছে রবিবার সকাল পর্যন্ত ঢাকা সহ বিভিন্ন শহরে কারফিউ চলবে। এরপর পরিস্থিতি অনুকূলে এলে কারফিউ বেশ কিছু সময়ের জন্য শিথিল বা পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে। তবে পরিস্থিতি না বদলালে কারফিউর মেয়াদ বাড়বে। কারফিউ জারি হয় শনিবার আন্দোলনের জাজ কিছুটা কমলেও সংঘর্ষ এড়ানো যায়নি। এদিন সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। এরই মধ্যে বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2 ঘন্টার জন্য কারফিউ কিছুটা শিথিল করা হলে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাইরে বেরিয়ে পড়ে আবার বাড়িতে ঢুকে পড়েন। দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তাবিত স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশে চলতি অশান্তি নিয়ে রাষ্ট্রপুঞ্জ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভোলকার টার্ক বলেন, বাংলাদেশের হিংসার ঘটনায় যেভাবে এত মানুষের মৃত্যু হচ্ছে তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমরা। আন্দোলনকারীদের উপর এই হামলা অত্যন্ত উদ্বেগজনক, যা মেনে নেওয়া যায় না। এই হামলার নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হওয়া দরকার, চিহ্নিত করতে হবে দোষীদের। এই আবহে শুক্রবার বাংলাদেশের নরসিংদীর একটি জেলে হামলা চালায় বিক্ষোভকারীরা। সেখানে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সুযোগে জেল থেকে 100 বেশি বন্দী পালিয়ে গিয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ প্রসঙ্গে ওই জেলের এক শীর্ষ আধিকারিক বলেন, বিক্ষোভকারীরা হঠাৎই জেলে হামলা চালায়, ওরাই বন্দীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। 100 বেশি বন্দী পালিয়ে গিয়েছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, জেল থেকে অন্তত 20 জনকে পালাতে দেখেছি, তাদের হাতে অনেক জিনিসপত্র ছিল। অপরদিকে পুয়ামারা সুতারকান্দি 4 লেন বাইপাস চলতি বছরেই বললেন কৃষ্ণেন্দু পাল। ফুড সেফটি অন হুইলসের যাত্রারম্ভ করলেন পাতারকান্দির বিধায়ক। ফুড ফর হেলথ, মানুষের স্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ খাওয়া দাওয়া জরুরি। এজন্য বিভিন্ন খাবার সামগ্রীর অনলাইন ল্যাব টেস্টিং এর ব্যবস্থা করেছে আসাম সরকার। এজন্য একটি গাড়ি এসেছে করিমগঞ্জে। শনিবার ফুড সেফটি অন হুইলস নামের এই গাড়িটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন পাতারকান্দির বিধায়ক তথা সিভিল হাসপাতাল গভর্নিং বডির চেয়ারম্যান কৃষ্ণেন্দু পাল। জেলা আয়ুক্তকে সঙ্গে নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে তিনি এই গাড়ির যাত্রা শুরু করেন। জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে গাড়ির যাত্রা শুরু করে বিধায়ক এজন্য মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই আধুনিক ল্যাব টেস্টিং এর গাড়িটি করিমগঞ্জ এসেছে। এর ফলে কোনো দোকানে মিষ্টি বা খাওয়ার জিনিস খারাপ থাকলে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই গাড়ি নিয়ে টেকনিশিয়ান যাবেন। খাওয়ার সামগ্রী পরীক্ষা করার পর যদি খারাপ ধরা পড়ে তাহলে ওই নির্দিষ্ট দোকানের বিরুদ্ধে মামলা করা হবে। মূলত ভেজাল খাওয়া থেকে মানুষকে রক্ষা করাই এর লক্ষ্য। বিধায়ক বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের অধিক গুরুত্ব রয়েছে। এদিন সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বিধায়ক কৃষ্ণেন্দু বলেন, করিমগঞ্জ জেলার বেহাল রাস্তাঘাটের কাজ শুরু হবে বর্ষার পর। আর পুয়ামারা থেকে সুতারকান্দি পর্যন্ত 4 লেন বাইপাস সড়কের কাজ শুরু হবে চলতি বছরে।
এর ফলে শহরের যানজট অনেকটাই কমবে এবং রাস্তাও ভালো থাকবে। শহরের মধ্যভাগে থাকা সড়কের কাজ বর্ষার পরই হবে। এছাড়া শহরের জমা জল নিষ্কাশনে পৌরসভা যথেষ্ট কাজ করছে। তিনি বলেন, যানজট নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরের মধ্যে থাকা সব ধরনের যানবাহনের স্ট্যান্ডগুলো যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, এজন্য পৌরপতির সঙ্গে তিনি কথা বলেছেন। করিমগঞ্জ শহরের বুক চিরে বেরিয়ে যাওয়া সড়কটি বিকট চেহারা নিয়েছে। শহরের অংশে ব্যাপক ভাঙনের ফলে চলাফেরা দুঃসাধ্য হয়ে পড়েছে। পৌরসভা এলাকায় সড়কের মধ্যে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন থেকে শুরু করে জনগণের চলাফেরা পর্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনের আগে থেকেই সড়কের এই বেহাল দশা। শনিবার সড়কের এমন বেহাল দশার জন্য বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ। তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগ রক্ষাকারী এই জাতীয় সড়কটি গত কয়েক মাস থেকে বিকট চেহারা ধারণ করেছে। সরকারি স্কুলের সামনে পিচ সরে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে। মানুষের চলাফেরা খুব কষ্টকর হয়ে উঠেছে, অথচ এ নিয়ে জেলা প্রশাসন নীরব। চোখ বন্ধ জেলা বিজেপি নেতৃত্বের। নবেন্দু শর্মা পুরকায়স্থ বলেন, গোটা শহরের সড়ক দিয়ে চলাফেরা করা যায় না। করিমগঞ্জ থেকে সুতারকান্দি পর্যন্ত সড়কের অবস্থা খুব খারাপ। বেহাল সড়ক নিয়ে হেলদুল নেই সড়কের দায়িত্বপ্রাপ্ত NHIDCL-এর। উল্লেখ্য, সড়কের খানাখন্দে জল জমে যাওয়ায় যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানান পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব। ASTC চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ আরো কজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি আজ অবধি। তবে কাজ অচিরেই শুরু হবে বলে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ঘোষণার পর জনমনে স্বস্তির ছাপ পরিলক্ষিত হয়েছে। অপরদিকে কাটাখালের গর্বে তলিয়ে যাচ্ছে জনপদ। নির্বিকার জল সম্পদ বিভাগ। লালা রাজস্ব চক্রের উত্তর জোসনাবাদ দ্বিতীয় খণ্ডগ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে স্কুল, রাস্তাঘাট সহ একাধিক বাড়িঘর নদী গর্ভে তলিয়ে যাওয়ার পরও জল সম্পদ বিভাগ ভাঙন প্রতিরোধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় এলাকার নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সাম্প্রতিক বন্যার পর বর্তমানে ফের নদী ভাঙন তীব্রতর হয়ে ওঠায় এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বছর দুয়েক আগে উত্তর জোসনাবাদ গ্রামের 445 নম্বর উত্তর জোসনাবাদ LP স্কুলের একটি ভবন নদীগর্ভে চলে গেছে, আর এবার নতুনভাবে আরেকটি ভবন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ওই স্কুল ক্যাম্পাসে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে বেশ কিছু এলাকা জুড়ে নদী ভাঙন। এই নদী ভাঙন এলাকায় আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করেছে। এক সময়ের লালাঘাট রেল স্টেশন এলাকাটিও বছর ধরে কাটাখাল নদীর ভয়াল ভাঙনের কবলে পড়েছে। কাটাখাল নদীর ভয়াল ভাঙনে এখানকার লোক চলাচলের রাস্তা নদীগর্ভে চলে যাচ্ছে। মোটর বাইক নিয়ে চলাচলেও ভীষণ অসুবিধা হচ্ছে স্থানীয় মানুষের। এক সময় এখানে লালাঘাট নামে রেল স্টেশন ছিল। রেল তার সম্প্রসারণে এককালের এই লালাঘাট স্টেশন তুলে নিয়েছে। এখন আর লালাঘাট রেল স্টেশন নেই। এক সময় বদরপুর লালাঘাট রেল লাইন ছিল। 1985 সালে সেই রেল লাইন হয়ে যায় শিলচর ভৈরবী রেল রুট। আর লালাঘাট রেল স্টেশন ইতিহাস হয়ে আজও রয়েছে। তবে এখানে আর নেই রেলের কোনো চিহ্ন। রেলের সুবাদে এক সময় লাগাট হয়ে উঠে ব্যবসায়িক কেন্দ্র। এখানকার কাটাখাল নদী থেকে খুব সহজে বাঁশ, পেট, কাঠ ইত্যাদি তুলে খুব সহজে ট্রেনের মাধ্যমে বহির্রাজ্যে চালানো হতো। ব্রিটিশ যুগে এই রেল লাইন পোতা হয়েছিল। ব্রিটিশরা এখানকার বেশ কোটি বাগানের চা পাতাও রেলের মাধ্যমে বাইরে নিয়ে যেত। এখন লালাঘাট এক ইতিহাস হয়ে রয়েছে। নেই সেই পুরনো রেল স্টেশন, নেই রেলের আনাগুনা, নেই কু জিক জিক শব্দ, কিন্তু এখন রয়ে গেছে সেই বাঁশপেতের কারবার। তবে তাও রাস্তার অপ্রতুলতার দরুন আগের চেয়ে অনেকটা কমে গেছে। হাতে গোনা 2-4 জন বাঁশপেতের কারবার চালিয়ে গেলেও তা খুবই সীমিত। সেই নদীমাতৃক ব্যবসা হিসেবে এক সময়ের লালাঘাট আজ রাস্তার অপ্রতুলতায় অবহেলিত এক গ্রাম। উপযুক্ত রাস্তা না থাকার দরুন আজও অনেকটা পিছিয়ে পড়েছে এলাকাটি। তবে নদী ভাঙন হয়ে উঠেছে এখানকার মূল সমস্যা। কাটাখাল নদীর ভয়াল ভাঙনে জনপদ তলিয়ে যাওয়ার উপক্রম। এখানকার চলাচলের রাস্তা অনেকটাই ভেঙে নদীতে চলে গেছে। কিছু বাড়িঘর নদী ভাঙনের কবলে। জোসনাবাদ দ্বিতীয় খণ্ডগ্রামের পাশ দিয়ে যাওয়া কাটাখাল নদীর বাম তীরবর্তী উত্তর জোসনাবাদ গ্রামের ভয়াল ভাঙনে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে। ভাঙনের কবলে পড়েছেন এখানকার বেশ কিছু লোক। বর্তমানে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া স্কুলগৃহের থেকে উত্তর দিকে আরও 1 কিলোমিটার জুড়ে যেভাবে নদী ভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এতে মানুষের রাতের ঘুম উবে গেছে। এখানকার একাধিক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। মূলত ওই নদীর তীরবর্তী এলাকায় খেটে খাওয়া দিনমজুরদের বসবাস।
এখন নদী ভাঙ্গনে এসব অসহায় মানুষদের মধ্যে এক আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে। এই ভাঙ্গনের কবলে পোড়া অসহায় লোকদের অন্যত্র ছেড়ে চলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। দিন আনতে পান্তা ফুরায় এমন অবস্থায় ওরা কোথায় যাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তাই এই ভাঙ্গন প্রতিরোধে সরকার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার গ্রামবাসীরা দাবি জানিয়েছেন। অপরদিকে বন্যার জল শুকিয়ে গেলেই শুরু হবে কাটিগড়ার ভারত বাংলা সীমান্তের বিকল স্লুজ গেটগুলোর সংস্কার কাজ। স্লুজ গেট দেখাশোনার জন্য গঠন করা হবে কমিটি। কমিটিগুলিকে আর্থিক সহায়তা করবে জল সম্পদ বিভাগ। কমিটির মাধ্যমে স্লুজ গেট দেখাশোনার বিষয়টি পরীক্ষামূলকভাবে এখান থেকেই শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার কাটিগড়ার ভারত বাংলা সীমান্তের স্লুজ গেট পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনবারের বন্যায় ভেঙে যাওয়া বাঁধ এবং স্লুজ গেট পরিদর্শন করতে শুক্রবার বরাক উপত্যকা সফরে আসেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ। প্রথম দিন হাইলাকান্দি এবং করিমগঞ্জের বিভিন্ন স্থানের ভাঙ্গা বাঁধ পরিদর্শন করার পর শনিবার কাছাড় জেলার কাটিগড়ার ভারত বাংলা সীমান্ত এলাকায় থাকা বিকল স্লুজ গেট পরিদর্শন করেন তিনি। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার ভাস্কর শর্মা, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সুব্রত নাথ, বদরপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিপুল চৌধুরীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় উপস্থিত হন মন্ত্রী। মহাদেবপুরের ফৌজকা স্লুজ গেট এবং পীরনগরে গিয়ে বলেশ্বর স্লুজ গেট পরিদর্শন করেন। বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে জেনে নেন গেটগুলোর বর্তমান অবস্থার তথ্য। মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়রা তাদের অসুবিধার কথা তুলে ধরেন। সীমান্ত এলাকায় থাকা 6টি বিকল স্লুজ গেটের জন্যই কাটিগড়ার বহু গ্রাম বারবার প্লাবিত হচ্ছে বলে মন্ত্রীকে জানান স্থানীয় মানুষ। স্থানীয় বিজেপি নেতারাও এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে কথা বলেন। আসল সমস্যাটা কোথায় তা মন্ত্রীকে বুঝিয়ে দেন তারা। সবকিছু খতিয়ে দেখে মন্ত্রী জানান 6টি স্লুজ গেটের মধ্যে 40টি শাটার রয়েছে। এর মধ্যে সচল রয়েছে 33টি শাটার। জল নিষ্কাশন হচ্ছে। বন্যার জল শুকিয়ে গেলে অচল শাটারগুলো সংস্কারে হাত দেবে জল সম্পদ বিভাগ। তাছাড়া এসব স্লুজ গেট দেখাশোনার জন্য স্থানীয়ভাবে গঠন করে দেওয়া হবে কমিটি। এই কমিটির মাধ্যমে স্লুজ গেটগুলো পরিচালিত হবে। রাজ্যে পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরু করা হবে। সংশ্লিষ্ট কমিটিগুলিকে অনুমোদন করবেন জেলা আয়ুক্ত এবং জল সম্পদ বিভাগ। বছরে একবার ওইসব কমিটিকে আর্থিক অনুদান প্রদান করবে জানান বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রীর কথায় বিভাগীয় আধিকারিকরা এসে স্লুজ গেটগুলি পরিচালনা করা সময় সাপেক্ষ। তাই স্থানীয়ভাবে গেট পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে যাতে যে কোনো পরিস্থিতিতে চটজলদি ব্যবস্থা নিতে পারে সংশ্লিষ্ট কমিটি। মন্ত্রী আরও জানান এইসব স্লুজ গেট আগে জল সম্পদ বিভাগের অধীনে ছিল না। মাত্র 2 বছর আগে এইসব গেট বিভাগের আওতায় এসেছে। প্রসঙ্গত বন্যার জলে কাটিগড়ার বিভিন্ন এলাকা দীর্ঘদিন প্লাবিত হওয়ার জন্য সীমান্তে থাকা এইসব স্লুজ গেটকে কাঠগড়ায় তোলেন বানবাসী মানুষ। অভিযোগ মতে এসব গেট দিয়ে যথারীতি জল নিষ্কাশন না হওয়ার ফলে ঘন ঘন বন্যায় প্লাবিত হয়ে কাটিগড়ার শতাধিক গ্রাম। বানবাসী হয়ে শিবিরে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। চলতি বছর 3বার বন্যার কবলে পড়ে এসব এলাকা এখনো বহু গ্রাম থেকে বেরিয়ে যায়নি বন্যার জল। বিভিন্ন এলাকার মানুষের অভিযোগ খতিয়ে দেখতে এদিন কাটিগড়া এসে গেটগুলি পরিদর্শন করেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কালাইন পশ্চিম কাটিগড়া এবং কাটিগড়া মণ্ডলের সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস, সুব্রত চক্রবর্তী, বিশালাক্ষ দেব সহ বিভিন্ন স্তরের কর্মীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।